তবে ডিসেম্বর মাস পর্যন্ত শেখ হাসিনা অপেক্ষা করবেন, এটা হয়তো এখন আর ভাবা যথেষ্ট অনুচিত, এটা উচিত নয়। তিনি অনেক আগেই আসবেন, কখন আসবেন সেটা আমরা কেউ জানি না। 5 তারিখে যে অনুষ্ঠান ভার্চুয়ালি সংযুক্ত হবেন, সেখানে হয়তো কিছু ইঙ্গিত তিনি দিবেন। আর শেখ হাসিনাকেও তো অনেক স্ট্র্যাটেজি মেনে চলতে হচ্ছে, কারণ উনি তো একা সিদ্ধান্ত নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছে পরাশক্তি, আঞ্চলিক পরাশক্তি এবং আন্তর্জাতিক পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। কাজে এদের সঙ্গে পরামর্শক্রমেই উনি সবকিছু করবেন। তবে আমরা যেটা দেখলাম যে রণধীর জয়সওয়াল বললেন ওনাকে রাজনীতি করতে দেওয়া হবে না, এমন একটি কথা। আর 5 তারিখে উনি রাজনীতি করার জন্যই সংযুক্ত হচ্ছেন। তার মানে ভারত আসলে শেখ হাসিনার ক্ষেত্রে অনেক কিছুই বলবে, কিন্তু বাস্তবে সেটা নাও হতে পারে। বাস্তবতা হলো ভারতের কাছে শেখ হাসিনা ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল কিন্তু খুলে বলেছেন যে ভারতের ইতিহাসে এত নজিরবিহীন নিরাপত্তা কাউকে দেয়া হয়নি, যে নিরাপত্তা শেখ হাসিনাকে দেয়া হচ্ছে। শেখ হাসিনা আসছেন, শিগগিরই আসবেন, সেটা অবশ্যই ডিসেম্বর নয়, তার অনেক আগেই। আর যারা ভাবছেন শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, যারা ভাবছেন শেখ হাসিনার মরদেহও বাংলাদেশে আসবে না, তারা বরঞ্চ এই দিবা স্বপ্নের জাবর কাটতে থাকুন। যখন সময় আসবে তখন সবাই দেখবে, আমরাও দেখব। তবে আমি একটাই কথা বলবো, যে যারা দিবা স্বপ্নের জাবর কাটছেন তারা লোকেশন ঠিক করে রাখুন, যে বঙ্গোপসাগরে ঝাঁপ দিবেন, না হলে কোন আইসিইউতে ভর্তি হবেন। আপনাদেরকে তো ভারত ওই দেশে যেতে দিবে না। শেখ হাসিনা আসছেন ডিসেম্বর, এমনকি ডিসেম্বরের আগে এই আশাবাদ জাগিয়ে রেখে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাইছি। সালাউদ্দিন শহীদ চৌধুরী, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অন্তরালের আলাপের কোনো পর্বে আবারও দেখা হওয়ার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। পাশাপাশি জামাত ইসলাম বা এনসিপির সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি, বার্তাটা খুব পরিষ্কার ছিল। এবং আপনি আমার ফেসবুক পোস্টে দেখেছেন যে সার্জিও গোর ভারতে ফিরে গিয়ে তিনি ঢাকায় এবং দিল্লিতে মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। তার মানে শেখ হাসিনা যে আসবেন, তিনি যে আসছেন, এটার পিছনে উনি অনেক হোমওয়ার্ক করেছেন, উনি অনেক আন্তর্জাতিক যোগাযোগের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সবকিছু করে তিনি নিশ্চিত যে বাংলাদেশে শেখ হাসিনাকে রাখার মতো কোনো কারাগার নেই। আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো কোনো দড়িও পৃথিবীতে তৈরি হয়নি, ওটা শেখ হাসিনা জানেন। উনি যদিও বলেন যে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে, ওনাকে ফাঁসি দেওয়া হতে পারে, ওনাকে হত্যা করা হতে পারে, কিন্তু শেখ হাসিনা আসলে একজন মৃত্যুঞ্জয়ী। মৃত্যু অসংখ্যবার ওনাকে ছুতে চেয়েছে, ওনার একদম কাছে এসেছে, কিন্তু তিনি তো খুব স্রষ্টায় বিশ্বাসী মানুষ, আপনি নিজেও জানেন। তো আসলে তিনি ঐশ্বরিক ভাবে বেঁচে গেছেন। তো যে ব্যক্তি থেকে ৭৫ থেকে ২০২৬ অবধি
ঐশ্বরিক ক্ষমতা বাঁচিয়ে রেখেছে, সে মৃত্যুঞ্জয়ী। তাকে হত্যা করার কোনো পার্থিব কোনো পরিকল্পনা বা চক্রান্ত, এটা ঐশ্বরিকভাবেই বানচাল হয়ে যাবেন। শেখ হাসিনা আসছেন এবং উনি যাবেন আজমির শরীফে। সেখান থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ শুরু হবে। পরের দিন সেদিনই তিনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাবেন। এরপর আসার দিন প্রাতরাশ করবেন বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকদের সাথে। আমি এমন কথাও শুনছি, সেটা আমি এখনো শতভাগ নিশ্চিত নই, যে শেখ হাসিনাকে সি অফ করতে বাংলাদেশ সীমান্ত অবধি কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা আসবেন। তো যখন কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা তাকে সি অফ করতে আসবেন, তখন আপনি তার প্রতি কি করবেন না করবেন ভাবছেন, কল্পনা করছেন। এই যে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, গ্রেপ্তার করা হবে। আরেকজন বলল মৃতদেহই বাংলাদেশে আসবে না। না, শেখ হাসিনার মৃতদেহ কখনোই বাংলাদেশে আসবে না। শেখ হাসিনা জীবিত ভাবেই বাংলাদেশে আসবেন। আর আমি জানি যে আমার ওই পোস্টের পরে অনেকেরই একবেলা ব্লাড প্রেশারের ওষুধ যারা খেত তারা 3 বেলা খাচ্ছে, যাদের ডায়াবেটিকের ট্যাবলেট খেতে হতো তারা ইনসুলিন নিতে শুরু করেছে। আমি একটু আতঙ্কিত, চিন্তিত, আতঙ্কিত নই। যে শেখ হাসিনা যে আসবেন এটা তো নিশ্চিত। তো যেদিন তিনি এই দেশের মাটিতে পা রাখবেন, সেদিন যে অসংখ্য লোকের হৃদযন্ত্রের সমস্যা দেখা দিবে, এত আইসিইউ আমরা কোথায় পাবো আমি তো জানি না। আর ভারত তো এদেরকে নিবে না। তো ওদের তো অপশন মাত্র দুটো, বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়া অথবা আইসিইউতে যাওয়া। আর না হলে এইভাবে শেখ হাসিনার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। ক্ষমা তিনি করবেন কি করবেন না সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন, যারা 2 বছর অসম্মান, অপমান এবং কষ্ট সহ্য করেছেন, তারা ক্ষমা করবেন কি করবেন না এটা ভাবতেই আমার ভয় হচ্ছে। আপনার এতক্ষণের কথায় কিছু বিষয় এসে গেল যে মার্কিন বিশেষ দূত দিল্লিতে ফিরে গিয়ে দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগ নেতৃত্বের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। আমাদের দেশের বহু মানুষের মনে একটি প্রশ্ন আছে যে যে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন ঘটালো, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ঘুরে গেল কিভাবে? পাশার দান কি উল্টে গেল? বাংলাদেশের জনগণের মধ্যে এখনো পর্যন্ত এই দ্বিধা দ্বন্দ্ব আছে। যদিও সার্জিও বোরের ভিজিটটা দেখলে আর বিশেষ বিজ্ঞানী হওয়া লাগে না এই জিনিসটা বুঝতে, কিন্তু তারপরেও আমাদের দর্শকদের আশ্বস্ত করবার জন্য আপনি একটু যদি ক্লিয়ার বার্তা দিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা হলো চীন। তো চীনের সঙ্গে যে সামরিক চুক্তি করা হয়েছে, এমনকি চীনের যে কোম্পানিকে মংলার পাশে যে ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন, সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন খাওয়া কোম্পানি, নিষিদ্ধ ঘোষিত। তো চীন এই অঞ্চলে চলে আসবে। চীন আসলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে, খর্ব হবে। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে গেছে। দ্বিতীয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র 71-এ যা কিছুই করেছে, পরবর্তীতে তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী
হিসেবে কাজ করেছে। তো বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য তারা করতে চায় ন্যায়ের ভিত্তিতে, অন্যায় ভাবে না, সেই ব্যবসা তো শেখ হাসিনাও করতে দেবেন। শেখ হাসিনা ইউনূসের মতো গোলামি চুক্তি করবেন না, তিনি কারোর সঙ্গেই গোলামি চুক্তি কখনোই করেননি। কিন্তু যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় এই দেশে বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, সেই সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র পাবে। তাই বলে আপনার এলএনজি 3 গুণ দামে দিয়ে নয়, তাই বলে জিএমও চাল দিয়ে বা গম দিয়ে নয়। শেখ হাসিনা দেশপ্রেমিক, তার কাছে 18 কোটি মানুষ সন্তানের মতো। কাজেই সেখানে তিনি তার মানুষের ক্ষতি হোক এমন কিছু চাইবেন না, আর উপকার হয় তেমন কিছু যদি আমেরিকাও করতে চায় সেটাও তিনি নেবেন। কেন, কোভিডের সময় যখন সারা বিশ্বের অনেক বিত্তবান দেশ কোভিড ভ্যাকসিন পাচ্ছিল না, তখন ভারতের একটি ভ্যাকসিন কোম্পানি যখন ভ্যাকসিন দিতে ব্যর্থ হয়, তখন কি শেখ হাসিনা আমেরিকা থেকে ভ্যাকসিন জোগাড় করেননি? করেছেন তো। তিনি তো আমেরিকা থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন, তিনি চীন থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন, এবং কেউ কিছু মনে করেনি। এবং ওই ভ্যাকসিন তিনি বরঞ্চ আমেরিকার কাছ থেকে বিনামূল্যে নিয়েছেন। যদি এই দুর্বৃত্তরা থাকতো ক্ষমতায়, ওরা তো ওই ভ্যাকসিন বাণিজ্য করেই দেশের সব সম্পদ শেষ করে দিত। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ব্যবসা করতে চাচ্ছে, তাদেরও একটি বিলম্বিত উপলব্ধি যে বাংলাদেশে তারা যে ব্যবসার চুক্তি করেছে, সেই চুক্তি শেখ হাসিনা মানবেন না। চুক্তি এটাকে সংশোধন করতে হবে, বা সংশোধন করার পরও ইউনূস বলুন আর বিএনপি বলুন, তারা তো চুক্তি করেছে কিন্তু সত্য বুঝিয়ে দিতে পারবে না, দখল বুঝিয়ে দিতে পারবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের 6 কোটির বেশি মানুষ, তারা তো বাংলাদেশের নাগরিক। তাদেরকে ক্ষিপ্ত রেখে, ক্ষুব্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না, এটা আমেরিকানরা বুঝে গেছে। আমেরিকানদের একটা ধারণা ছিল যে জামাত এবং বিএনপি সম্মিলিত ভাবে বুঝি পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এবং এখানে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর থাকবে না। কিন্তু এখন তারা দেখছে কিছুতেই কিছু হচ্ছে না, সন্ত্রাস দমন করা যাচ্ছে না, মব সন্ত্রাস দমন করা যাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, যেটাকে আমেরিকানরা ঘৃণা করে, ক্লেপ্টোক্রেসি, মানে রাষ্ট্রীয় মদদে দুর্নীতি, সেটা আমেরিকা মানে না, কখনোই মানে না। তো এই সমস্ত বিষয় পর্যালোচনায় চীনের আধিপত্য ঠেকে দেওয়ার জন্য, এবং আমেরিকা এটাও বুঝতে পারছে ক্রমশ বাংলাদেশের মানুষ মার্কিন বিরোধী হয়ে পড়ছে, আর এই মৌলবাদী বা উগ্রবাদীদেরকে আমেরিকানরা বন্ধু মনে করেছিল, তারা যে আদতে ইরানের মতনই ভীষণভাবে আমেরিকা বিরোধী। তারা যে তলোয়ার হাতে নিয়ে যখন তখন আমেরিকা দখল করার স্বপ্ন দেখে, এটা আমেরিকা বুঝে গেছে। আর অন্যভাবে যদি আমি বলি যে আমরা যদি আফগান যুদ্ধের দিকে তাকাই, যেই তালেবানরা আমেরিকানদের মিত্র ছিল, একনিষ্ঠ মিত্র, সেই তালেবানদের বিরুদ্ধেই তো আমেরিকানরা পরবর্তীতে যুদ্ধ করেছে। বা মিশরে মুসলিম ব্রাদারহুডকে আমেরিকানরাই ক্ষমতায় বসিয়েছিল, এবং 14 মাসের মাথায় তাদেরকে ক্ষমতাচ্যুত করেন। কাজে আমেরিকানদের যে স্ট্র্যাটেজি, সেটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে
যে আমেরিকানরা প্রথম একটা জায়গায় গিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করে। তো এই 2 বছর যাবৎ বিশেষ করে ইউনুসের জমানার 18 মাসে যারা রাস্তায় পতাকা নিয়ে আসলো, আল কায়দা, ইসলামিক স্টেটের যারা জিহাদি স্লোগান দিল, তারা ভেবেছিল যে আমেরিকা তাদের মুরব্বী। কিন্তু আমেরিকা যে পেন্টাগন, তারা যে স্যাটেলাইট থেকে এসব দেখছে আর চিহ্নিত করছে একজন একজন করে, এটা এরা বোঝেনি। তো যেমনি ভাবে তালেবানরা এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ছিল, এবং যেভাবে তালেবানরাই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ্য শত্রুতে পরিণত হয়, আজকে আপনার ভাষায় পাশার দান উল্টে যাচ্ছে। আসলে পাশার দান উল্টে যাচ্ছে না, পাশার দান উল্টে গেছে। এবং তার একটি সিম্বলিক যে উদাহরণ আমরা দেখেছি 30শে জুলাই, যখন সার্জিও গোর এসে তিনি নৈশভোজ করেননি। অনেকেই বলছেন সার্জিও গোর কেন নৈশভোজ করেননি। এটা আজকে আমি আপনার সম্মানিত দর্শকদের জন্য এই তথ্যটা দিচ্ছি, যেটা কোথাও আসেনি এখনো। সার্জিও গোরের সেই নৈশভোজে ইউনুসের থাকার কথা ছিল। পাশাপাশি যে নর্দমা বলে আমরা যাকে সম্বোধন করি, মানে অন্য একটা শব্দ, ঠিক নর্দমা না, অন্য একটা শব্দ, সে এবং ইউনুসের আরো কিছু চেলারা, আলী রিয়াজ ইত্যাদি, আসিফ নজরুল, এদের সবার থাকার কথা ছিল। সার্জিও গোর ব্যক্তিগতভাবে ইউনুসকে ভীষণ অপছন্দ করেন, কারণ ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য 2016 সালের নির্বাচনে বিপুল অঙ্কের টাকা খরচ করেছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে বাইডেনের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিল মেরিয়ান পিটারসন, সে না হয় ইউনুসের পক্ষে ছিল, বাইডেনের লোক, হিলারির লোক, ব্রেন্ট ক্রিস্টেনসেন কেন ইউনুসের সঙ্গে সখ্যতা করলেন বা দেখালেন? সেটা হলো ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তখনও ওই বার্তাটা দেওয়া হয়নি। বার্তাটা তিনি 30 তারিখ পেয়ে গেছেন, যে বার্তাটা পাওয়ার কথা। সবচেয়ে বড় বার্তা যেটা বাংলাদেশের মানুষ পেয়েছে, যে ঢাকায় বসে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে 31 জুলাই রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এবং এই বৈঠকে এমন কিছু ফলপ্রসূ এবং আকর্ষণীয় আলোচনা হয়েছে, যারই প্রেক্ষিতে 31 জুলাই বিকেলেই সন্ধ্যায় শ্রী দীনেশ ত্রিবেদী দিল্লিতে যান এবং সেখানে গিয়ে তিনি যথারীতি ব্রিফ করে এসছেন। 1 নম্বর। 2 নম্বর হলো যে শেখ হাসিনার বিরোধী শিবির যে প্রচার চালাচ্ছিল যে ভারত শেখ হাসিনাকে রাজনীতি করতে দিবে না বলে ঘোষণা দিয়েছে ইত্যাদি, রণবীর জয়সওয়ালের বরাত দিয়ে, তো এটা যে এখন আর ভ্যালিড নয়, তার প্রমাণ হলো যে শ্রী দীনেশ ত্রিবেদী দিল্লিতে গেলেন, আর পরের দিনই আমরা দেখলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি লিফলেট চলে আসলো যে শেখ হাসিনা 5ই অগস্ট, আজ 3 তারিখ মানে পরশু, তিনি দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। এর আগে শেখ হাসিনা একই জায়গায় যে
একটি বক্তব্য দিয়েছিলেন, সেটা ছিল রেকর্ডেড বক্তব্য, লাইভ ছিল না। এখন তিনি ভার্চুয়ালি সংযুক্ত হবেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানাবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন যে উনি ভারতে যাওয়ার পর থেকে তারা যে ওনার প্রতি ভালোবাসা এবং সহযোগিতা করেছেন। তো আমার কাছে সাংবাদিক হিসেবে আপনার কাছে এই মুহূর্তে মনে হবে যে তাহলে কি এটাই শেখ হাসিনার বিদায়ী একটি অনুষ্ঠান? বিদায়ী অনুষ্ঠান হয়তো নয়, কিন্তু এটা এবার ওনার বাংলাদেশে আসার এবং ভারত থেকে বিদায় নেওয়ার একটি সুস্পষ্ট ঘোষণা, এখন আর ইঙ্গিত নয়। এই যে আমরা যে আলাপটা এতক্ষণ করলাম, আলাপে পরিষ্কার যে পাশার দান উল্টে গেছে, যেটি বলছিলাম। আপনার কি মনে হয়, আপনি এর আগেও একাধিক সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে বলেছেন যে সার্জিও গোর শেখ হাসিনা সাক্ষাৎ হয়েছে অনেকবার, শেখ হাসিনার সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বা যে শক্তিগুলো বাংলাদেশের ক্ষমতা চেঞ্জ বা রেজিম চেঞ্জ করে বা করতে পারে, করার সক্ষমতা রাখে, তাদের সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? দেখুন, আমি ওনাদের সঙ্গে শেখ হাসিনার সমঝোতা হয়েছে কি হয়নি সেটা তো আমি জানবো না, কিন্তু আমি যেটা জানি যে বাংলাদেশ ইস্যুতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত একই অক্ষে চলে এসছে। কয় মাস আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আপনি জানেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে দেখবে পাকিস্তানের চোখ দিয়ে। এটা উনি সম্ভবত 1 বছর আগে বলেছিলেন। সেই জায়গা থেকে ওরা রিট্রিট করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখবে ভারতের চোখ দিয়ে, কারণ তারা বুঝে গেছে যে পাকিস্তানের উপর ভরসা করলে পাকিস্তান একটি প্রতারক রাষ্ট্র। তারা চীনের সঙ্গে গভীর সখ্যতা রাখে, ইরানের সাথেও রাখে, মার্কিনীদের, শত্রুদের সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে। কাজেই এখন মার্কিনীদের জন্য এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে এবং ট্রাম্পের ইন্দো প্যাসিফিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন ভারত ঐক্যের কোনো বিকল্প ছিল না, সেটা হয়ে গেছে। আর একটি নীরব, এই ঐক্যে একটি নীরব সঙ্গী আছে এবং সেই সঙ্গীটি হলো রাশিয়া। কারণ যেহেতু রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আছে। আপনি একটা জিনিস দেখুন যে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিল হবে, সেই বিল কিন্তু তারা চাইছে ভারতীয় রুপিতে। বাংলাদেশ বলেছিল যে আমরা বাংলাদেশ টাকায় দেই বা অন্য কিছুতে দেই, পাকিস্তানি রুপিতে দেই, এসব রাশিয়া গ্রহণ করেনি। ভারতীয় রুপিতে টাকা দিতে হবে। তাহলে ভারতীয় রুপিতে যদি আপনাকে টাকা দিতে হয়, পথ মাত্র দুটো। আপনাকে ডলার খরচ করে ভারতীয় রুপি কিনতে হবে, যেহেতু রাশিয়া ডলার নিবে না। আর না হয় আপনাকে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে হবে, করে বাংলাদেশের রপ্তানিও ভারতে বাড়াতে হবে, যাতে আপনার ভারতীয় কারেন্সি আসে বাংলাদেশে। সব মিলিয়ে আপনি বুঝতে পারলেন এখন যে রাশিয়া নীরব ভাবে এখানে যুক্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত প্রকাশ্যে একই অক্ষে চলে আসছে, আর সেই প্রকাশ্যে একই অক্ষে আসার প্রমাণ ঢাকায় বসে শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে রাষ্ট্রদূত সার্জিও গোরের
দীর্ঘ বৈঠক। শেখ হাসিনার ডিসেম্বর মিশন, চারিদিকে যখন এরকম পজিটিভ বার্তা, সেহেতু উনি কি ডিসেম্বর মিশনে ডিসেম্বরে আটকে আছেন নাকি তারও আগে ঘটনা ঘটবে? শেখ হাসিনা বলেছেন যে উনি অ্যারাউন্ড ডিসেম্বরের মধ্যে, কিন্তু হয়তো যে নির্দিষ্ট তারিখটা উনি বলা উচিত আর আমার পক্ষে জানাও সম্ভব না। বাট আমি যতটুকু বুঝতে পারছি, ভারতীয় বিভিন্ন সাংবাদিকদের সাথে বা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলে, যে আমেরিকাই এখন আর চাইছে না যে শেখ হাসিনা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আমেরিকা চাইছে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা ফিরে আসুন। আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি দাবি এরই মাঝে উত্থাপিত হয়েছে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। সেটা খুলে যাবে, কে কি কোথায় বলছে এসবে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাস্তবতাটাকে দেখব, যেটা চোখে দেখব সেটাকেই বিশ্বাস করব। চোখে দেখেছি সার্জিও গো ঢাকায় এসেছেন, দীনেশ টিভির সঙ্গে বৈঠক করেছেন। চোখে দেখেছি তিনি জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেননি। কাজেই বার্তা খুবই স্পষ্ট। 5ই আগস্ট, আর তিনি পুরো রোড ম্যাপটা দেশে ফেরার সেদিনই ঘোষণা করতে যাচ্ছেন। দেখুন, বঙ্গবন্ধুর কন্যা তিনি একজন রাজনীতিবিদ এবং আমরা আমাদের দল এবং আমাদের দেশের মানুষ তাকে একজন বিশ্ব নেতা হিসেবে দেখেন, স্টেটসম্যান হিসেবে দেখেন। তো সুতরাং প্রকাশ্যে আসার বিষয়টাতে আমি কিছুটা দ্বিমত পোষণ করি। তিনি প্রকাশ্যেই ছিলেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু তার যে বক্তব্য, তার যেই দেশে ফেরার প্রশ্নে তার যে দাবি উত্থাপন করেছেন, তিনি যে পরিকল্পনা দিয়েছেন, সেটা কিন্তু তারা ফলাও করে ইতিমধ্যেই প্রকাশ করেছে এবং সেটা কিন্তু প্রচারিত হচ্ছে। সুতরাং তিনি প্রকাশ্যেই ছিলেন। একটা জায়গাতে হয়তোবা তিনি ভেবেছেন যে অনেক সাংবাদিকের কিন্তু অনেক তাৎক্ষণিক যেই বিষয়টা থাকে, যে অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলোর কিছুটা উত্তর দেওয়াটা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু তিনি একটা সময় দিয়েছেন এবং সেই লক্ষ্যেই তিনি ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন চাচ্ছিলেন। ইন্টারঅ্যাক্টিভ সেশন যেখানে ইমিডিয়েট কোনো প্রশ্ন হয়তো বা কারো থাকতে পারে, বিশেষ করে যারা আন্তর্জাতিক গণমাধ্যম সমূহের যারা প্রতিনিধি, তাদের পক্ষ থেকে ইন্টারঅ্যাক্টিভ কোনো প্রশ্ন থাকতে পারে। তো সেই লক্ষ্যেই কিন্তু তিনি এই যেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখান থেকে যেই আমন্ত্রণটা তাকে দেয়া হয়েছে সেটা তিনি গ্রহণ করেছেন এবং অডিওতে আমি যতটুকু বুঝতে পারছি যে তিনি প্রশ্নের উত্তরও দেবেন এবং সেই জন্যই কিন্তু এই ব্রিফিংটা ডাকা হয়েছে। কিন্তু প্রকাশ্যে আসার যে বিষয়টি, তিনি সবসময় প্রকাশ্যেই ছিলেন। আওয়ামী লীগ কোনো গুপ্ত রাজনৈতিক সংগঠন নয়। আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন একটি দল গুপ্ত হিসেবে কাজ করে এখন প্রকাশ্যে এসেছে এবং তাদের যে গুপ্ত কাজগুলো এখন মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে, বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি নামক যেই সংগঠনটি প্রতারক ইউনুস যেটা তৈরি করেছিল, তার অর্থে যেটা তৈরি হয়েছে, তারাও এখন বলছে যে তারা দীর্ঘদিন ধরে গুপ্তভাবে আওয়ামী লীগে ছিল, বিএনপিতে ছিল, এখন তারা সুপ্ত হয়েছে। আওয়ামী লীগ গুপ্ত সুপ্তের রাজনীতি করে না। আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। যতই কাগজ বলে তাদের আমাদেরকে নিষিদ্ধ করা হোক না কেন, আমরা প্রকাশ্যে ছিলাম, প্রকাশ্যে আছি এবং বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধুর কন্যার বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজনটা হয়েছে বলে আমি মনে করি। 5ই আগস্ট তারিখটা বেছে নিলেন কেন, সেটা নিয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে সংবাদ মাধ্যমে। 5ই আগস্ট তারিখটা বেছে নেওয়া কি এই কারণে যে 5ই আগস্টেই আপনাদের সরকারের পতন হয়েছিল? তারিখ বেছে নেওয়ার কাজটা করেছেন আন্তর্জাতিক যেই গণমাধ্যমগুলোর যে প্রতিনিধিগণ, তারা। কারণ তাদের দৃষ্টিতে হয়তো বা তারা ভেবেছেন যে 2 বছর যেহেতু আমাদের সরকার উৎখাতের যেটা একটা সময়সীমা অতিক্রম হয়েছে, সেই 2 বছর পরবর্তীতে তাদের প্রশ্নটা আরো বেশি ডেপথ পায় এবং তাদের অনেক প্রশ্ন সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের নেত্রী একটা ঘোষণা দিয়েছেন, সেই প্রশ্নেই কিন্তু এই তারিখটা হয়তোবা নির্ধারণ করা হয়েছে। আর পাশাপাশি আরো একটা বিষয় আমি এখানে বলতে চাই, এর আগেও আমি আপনাকে বলেছি, সেটা হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ
এবং তিনি একটা বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, তার সভাপতি, এবং উপমহাদেশের অন্যতম সুপ্রাচীন এবং সর্ববৃহত্তম অন্যতম রাজনৈতিক দলের তিনি নেতা, এবং বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আছে। একজন রাজনীতিবিদ হিসেবে একটি রাজনৈতিক সরকারের উদ্দেশ্যে তিনি যেই দাবিটা রাখবেন তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে, সেটা একটা সময়ের বিষয় থাকে এবং সেই সরকারকে একটা সময় দেওয়ার বিষয় থাকে, তাই না? যেহেতু সেই সরকারকে সেই জিনিসটা অবগত করার কথাই বলি বা সেটা জানান দেওয়ার কথাই বলি এবং দেশবাসীকে জানান দেওয়ার কথা বলি, সেই সময়টা তো তিনি দিতে চান। কারণ তার স্বদেশ প্রত্যাবর্তন কিন্তু আমরা যে শুধুমাত্র সেটাকে একটা মানে আমাদের আমাদের দাবির অংশ হিসেবে বলছি তা কিন্তু নয়। বাংলাদেশের সাধারণ মানুষ সেই স্বদেশ প্রত্যাবর্তনটা চাচ্ছেন এবং সেই লক্ষ্যেই তিনি সাধারণ মানুষকে, সরকারকে এবং দলকে প্রস্তুতিমূলক যেই বিষয়টা সেটাও কিন্তু নিতে হবে, তাই না? আমরা কোনো অঘটন ঘটানোর জন্য কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে না। দেশকে পুনরায় স্থিতিশীলতার পথে নিয়ে আসার জন্য আমাদের সাংগঠনিক রাজনৈতিক দাবির অংশ হিসেবে তিনি সেই সময়সীমা নির্ধারণ করে নয়, সময়সীমা দিয়ে, যাতে অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতিও তার যে আহ্বান, সেটাও তো একটা জানান দিতে হবে। একটি রাজনৈতিক দল সরকারের নেতৃত্ব দিচ্ছে, রাজনীতিবিদরা সেখানে মন্ত্রী এমপি হচ্ছেন, কিন্তু সরকারের যেটা স্থায়ী প্রতিষ্ঠানগুলো, আমরা যদি বলি সরকারের আমলাতন্ত্র, সরকারের বিচার বিভাগ, বিচার বিভাগ সরকারের বলা হয় না, দেশের যে বিচার বিভাগ, এবং নিরাপত্তা বাহিনী সমূহ যেগুলো আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী অন্যান্যগুলো আছে, তারা তো স্থায়ী অংশ সরকারের, তাই না? তাদের বিরুদ্ধে তো আমাদের রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো আমাদের কোনো দাবি নেই, কিন্তু আমাদের চাওয়া আছে। চাওয়াটা হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আছে। প্রত্যাশাটা হচ্ছে তারা রাষ্ট্রের বাহিনী হবেন, রাষ্ট্রের বিভাগ হবেন, রাষ্ট্রের প্রতিষ্ঠান হবেন, এবং সেইভাবে করে নিরপেক্ষভাবে তারা তাদের ডিউটি, যেটা কনস্টিটিউশনাল যে ডিউটি, সেটা সম্পন্ন করবে। এখানে কোনো অবৈধ, অসাংবিধানিক, অন্যায্য, অন্যায় নির্দেশ যদি দেয়া হয়, সেটা তারা অগ্রাহ্য করবেন। সেটাও কিন্তু আমাদের একটা দাবি, এবং তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের আলোচনাও আছে, নানানভাবে আলোচনাটা দেয়া হয় যে আমরা তো কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ কেউ নই। রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার গঠন করেছে, কিন্তু উই হ্যাভ টু ডু দ্য রাইট থিং, যেটা সাংবিধানিকভাবে যেটা সঠিক, আইনগতভাবে যেটা সঠিক, এবং রাজনৈতিকভাবে যেটা ফেয়ার, সেটাও তারাই করতে চাচ্ছেন। তারাও কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু মানসিকভাবে স্থির হয়েছেন যে একটি দেশ এত বড় রাজনৈতিক দলকে বাদ রেখে অস্থিতিশীলতার মধ্যে দিয়ে, অর্থনীতিকে ধ্বংস করার মধ্যে দিয়ে কখনোই স্থিতিশীল হবে না, এবং সেটা একেবারে নৈরাজ্যকর, যেটাকে আমরা বলছি যে অ্যানার্কি বা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির দিকে একটা দেশ এগোচ্ছে, সেটা তো তারাও অ্যাকসেপ্ট করতে পারেন না। এই কারণেই ইউনূস 18 মাস পরে কিন্তু তাকে চলে যেতে হয়েছে। এবং এই সরকারের কাছে একটা বার্তা, তারা 18 মাসের বেশি যদি থাকতে চান, পূর্ণ মেয়াদে যদি রাজনীতি বা সরকারে থাকতে চান, তাদেরকেও কিন্তু একটা স্থিতিশীলতার পথেই হাঁটতে হবে। নৈরাজ্য, বিশৃঙ্খলা, অসাংবিধানিকতা, অন্যায্য রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু কোনো সরকারই টিকে থাকতে পারে না, এটাও কিন্তু একটা বার্তা। মানে শেখ হাসিনার রোড ম্যাপটা কি? মানে আপনারা আলোচনার আহ্বান জানাবেন, মানে আলোচনার সুযোগের আহ্বান জানাবেন বিএনপি সরকারের সঙ্গে, যে মানে কিভাবে ফিরবেন? মানে এটা তো সবসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঘোষণা এলো, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছেন। এখন কি উনি মানে এর চেয়ে আরো একটা সুনির্দিষ্ট তারিখ আসতে যাচ্ছে? অনেকে তো বলছেন যে আপনারা প্রস্তুতি শুরু করেছেন, মিটিং করছেন ডিসেম্বরের আগেই, মানে মানে এর আগেই এমন একটা সুযোগ হয়ে যেতে পারে। এখনই নাকি আপনাদেরকে রীতিমতো ব্যাগ বেঁধে রাখতে বলা হয়েছে, এরকমও বিভিন্ন মানে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো মানে আপনাদের রোড ম্যাপের এর পরবর্তী পর্যায়টা কি? এই যে রোড ম্যাপ আসবে বলে যে সংবাদ মাধ্যম লিখছে, সেটা খুব একটা আগ্রহের বিষয়। একটা সুনির্দিষ্ট তারিখ আসতে যাচ্ছে কিনা শেখ হাসিনার তরফে, আপনার কি মনে হয়? দেখুন, কোনো ধরনের তারিখ দেয়া বা সেখানে কোনো ধরনের সুনির্দিষ্টকরণ, সেটা কিন্তু একটা নাটকীয়তার অংশ হয়ে যায়। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আমরা নাটকীয়তায় বিশ্বাস করি না, আমরা প্রক্রিয়ায় বিশ্বাস করি। যে ট্রানজিশন, একটা ইনক্লুসিভ পলিটিক্সে বাংলাদেশ যাতে করে একটা
ট্রানজিশন হয়, সেখানে যাতে করে আমরা রূপান্তর হতে পারি, সেই লক্ষ্যে আমাদের যে চাহিদাগুলো, রাজনৈতিক চাহিদাগুলো, সেটাকে তুলে ধরা। আমরা বিচারিক প্রক্রিয়া যেটা যেটা চলমান থাকার কথা ছিল, সেটা যে অন্যায্য হয়েছে এবং অবৈধ হয়েছে, সেগুলো বাদ দিয়ে সেগুলোকে নতুন করে প্রক্রিয়াগুলোকে শুরু করা, এবং 5ই আগস্টের পূর্বে এবং তার পরবর্তীতে যেই ধরনের অবৈধতাগুলো সৃষ্টি হয়েছিল, যেমন আমরা যদি বলি সরাসরি যে দায় মুক্তি দেওয়া হয়েছে খুনিদেরকে, যারা কনফেস করেছে যে আমরা মানুষ মেরেছি, হত্যা করেছি, পুলিশ মেরেছি, আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ নেতাকর্মীদেরকেও কিন্তু হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। সেই বিষয়ে যে তারা অবৈধভাবে, অসাংবিধানিকভাবে দায় মুক্তি দিয়ে দিল, যে বিচার করা যাবে না, সেই বিচারের দাবি বাংলাদেশের সাধারণ মানুষের সৃষ্টি হয়েছে। আমরা সেই বিচার চাই, আমরা সেই লক্ষ্যে ট্রানজিশন চাই। আবার পাশাপাশি দাঙ্গাপূর্ণ অবস্থায় যে ধরনের আহত নিহত হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে ব্যক্তিগত যে দায় চাপিয়ে দেয়া হচ্ছে, সেখানে যে আমার শুধু দায় নাই এবং আমার প্রতিপক্ষেরও দায় ছিল, যারা দাঙ্গা সৃষ্টি করেছে তাদেরও দায় আছে, যারা দাঙ্গা প্রতিহত করেছে তাদেরও দায় আছে। তো সেখানে তো একটা রাষ্ট্রীয়ভাবে একটা রিকনসিলিয়েশন করার প্রয়োজন আছে, যে আপনি শুধুমাত্র এক পক্ষকে দায়মুক্ত করবেন, আরেক পক্ষের উপরে দায় চাপিয়ে দিবেন, এই অন্যায্যতা থেকে বাংলাদেশকে মুক্ত করারও বিষয় আছে। সেই যেই, আমি যদি বলি শব্দটা সেভাবে হবে কিনা, রিকনসিলিয়েশন শব্দটা আমি ব্যবহার করার চেয়ে আমি বলবো যে ফেয়ারনেস, ন্যায্যতার জায়গাতে আমাদের হাঁটতে হবে। বারবার এই যে একটা কথা বলা হচ্ছে বাংলাদেশে যে ইনসাফ ইনসাফ, আমার প্রতি তো ইনসাফ হয়নি, সাধারণ মানুষের প্রতি ইনসাফ হয়নি, এবং 5ই আগস্ট পূর্বে এবং তার পরে যারা সেই সেই যেই আপরাইজিং, আমি যদি বলি দাঙ্গাপূর্ণ অবস্থার মধ্যে যেই যারা প্রাণ হারিয়েছে, সেটা আবু সাইদ হতে পারে, সেটা আমার সোলেমান হতে পারে, সেটা মুগ্ধ হতে পারে, সেটা 600 হোক 700 হোক, যারাই মারা গিয়েছেন তাদের প্রতি তো সেটা ইনজাস্টিস করা হয়েছে। কারণ আপনি একটা পক্ষকে ঢালাওভাবে দায় মুক্ত করে দিলেন, তারা যে হত্যা করেছে, তারা প্রকাশ করেছে, তারা ঘোষণা দিয়েছে, তাকে আপনি দায় মুক্ত করে দিলেন, আর আমাকে নিষিদ্ধ করে, কারান্তরীণ করে, আমাকে হত্যা করে আমার উপরে দায় চাপিয়ে দিলেন। এই যে একটা বলবো যে চাপিয়ে দেওয়া ইল্লিগ্যালিটি, সেটার ব্যাপারে সাধারণ মানুষ কিন্তু আজকে ক্ষুব্ধ, যে তারা জানতে চায় তো হৃদয় তরুয়াকে কারা হত্যা করেছে, তারা জানতে চায় ওয়াসিমকে কারা হত্যা করেছে, সেটা আমি হত্যা করলে তদন্ত করে সেটা জাতির কাছে প্রকাশ করুন। আপনি একপক্ষীয়ভাবে যা করছেন সেটা তো তদন্তযোগ্য, তো সেটা তো অবৈধ শুধু নয়, সেটা জাতির সাথে প্রতারণা করা। আপনি শেখ হাসিনার একটা বক্তব্য বা আলোচনা বা কথোপকথনকে বেস করে কিছু উপন্যাসের তথ্যপত্র লাগিয়ে দিয়ে ফিকশনাল স্টোরি তৈরি করে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের 15 বছরের না 20 বছরের প্রধানমন্ত্রীকে আপনি ফাঁসির আদেশ দিয়ে দিলেন। এই যে জাতীয় প্রতারণা, আন্তর্জাতিক প্রতারণা খুনি ইউনূসের সরকার করেছে, এই প্রতারণা থেকে তো জাতিকে মুক্ত করতে হবে, এবং এর জন্য সেই সত্যিকারের ইনসাফ, সেই সত্যিকারের জাস্টিস আমরা যদি বলি, সেটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সকল কিছুকে উন্মোচিত করতে হবে জাতির সামনে। আমি যদি দায়ী হই, আমার শাস্তি হবে, কিন্তু আমার দায়টা কোথায় সেটা কিন্তু তদন্ত করে প্রকাশ করুন। কিন্তু আপনি আমাকে স্তব্ধ করে, আমাকে নিষিদ্ধ করে, আমার মুখ বেঁধে রেখে একপক্ষীয় বিচার করেছেন। যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, হত্যা করা হয়েছে যাদেরকে, তাদের প্রতি সেটা জাস্টিস হয়নি। এই ট্রানজিশনের জায়গায় এই কথাগুলো কিন্তু আমাদের বলার আছে, এবং এই কথাগুলো জাতির দাবি, জাতির বিবেক আজকে জাগ্রত হয়েছে। শেখ হাসিনা সেই কথাগুলোই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে সেগুলো উপস্থাপন করবেন। নতুন নতুন মামলা হচ্ছে, এই অবস্থায় আপনার মনে হয় বা আপনারা মনে করছেন নতুন নতুন মামলা হচ্ছে, ধরেন হেফাজতের মামলা ট্রাইব্যুনালে আনা হয়েছে, এমনকি এসব ঘটনায় সেনা কর্মকর্তাদের গ্রেফতার করা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, মানে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের ঠিক কেন মনে হচ্ছে যে এই সরকার একটা রিকনসিলিয়েশন, ইনসাফ বা ন্যায্যতার পথে হাঁটবে, নাকি আপনারা আসলে অন্য নানা জায়গা থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন?
পাচ্ছেন, এমনকি এই যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, মানে ভারতে বসা, দিল্লিতে বসা যে বিদেশি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, তাদের প্রতিনিধিদের আপনাদের নিয়ে এই অতি উৎসাহের কারণটা কি? আন্তর্জাতিক যারা নীতি নির্ধারক, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, তাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে এই তথাকথিত অভ্যুত্থান সেটা একটা উগ্র ডানপন্থী এবং ধর্মীয় আমি যেটা বলি এক্সট্রিমিস্ট মিলিটেন্ট, যারা জঙ্গি, তাদের হাতে কিন্তু চলে গিয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে আজকে তাদের এই জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ হচ্ছে। আপনি জানেন যে মেজর জিয়া, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বাউন্টি দিয়েছে $5 মিলিয়ন তাকে ধরিয়ে দিতে পারলে, সেই মেজর জিয়াকে মুক্ত করার জন্য, তার দণ্ড মওকুফ করার জন্য কিছু অবসরপ্রাপ্ত অফিসার তার জন্য তদবির করছে। যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত তাদেরকে এখন শহীদ হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ হচ্ছে। সুতরাং আন্তর্জাতিক মহল কি জানে না যে বাংলাদেশটা একটা জঙ্গিবাদী গোষ্ঠীর হাতে চলে গিয়েছে? আর রাজনৈতিকভাবে যারা দায়িত্বে আছেন তারা কতটুকু নিয়ন্ত্রণে আছে আর কতটুকু আমাকে দমন করার কাজ করছেন স্থিতিশীল না করে, সেটা তো এখন পরিষ্কার হয়ে গিয়েছে। তাদের যে ইন্টেনশন, একটা কথা আমি আগেও বলেছি যে মর্নিং শোজ দ্য ডে, সেই মর্নিং এই তো গলতটা তৈরি হয়ে গিয়েছে। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসাররা, বাংলাদেশ পুলিশের যে অফিসাররা রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, বিকজ দে আর ডিসিপ্লিন ফোর্স, তাদের নিজস্ব কোনো মতামত দেওয়ার কোনো স্কোপ সেখানে নেই। আপনি আজকে পুরো প্রতিষ্ঠানটাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। আপনার ডিজিএফআই একটা প্রতিষ্ঠান, আপনি সেখানের কর্মকর্তাদেরকে ধরে ধরে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসির আসামি করছেন। পুলিশ একটা প্রতিষ্ঠান, তারা জঙ্গি দমনে কিন্তু সারা বিশ্বে উদাহরণ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, তাদেরকে আপনি ফাঁসি দিয়ে দিলেন। একটা দাঙ্গা বিক্ষুব্ধ পরিস্থিতিতে আত্মরক্ষার্থে সে কি করেছে তার জন্য আপনি তাকে ফাঁসি দিয়ে দিচ্ছেন। এবং এই তথাকথিত যে কোর্ট আপনারা এস্টাবলিশ করেছেন, তারা এস্টাবলিশ করেছে, আপনারা বলতে আমি বলছি যে তারা এস্টাবলিশ করেছে, সেখানে সকল কিছুর বিচার তারা করতে চায়। তারা সেখানে বাংলাদেশের যে প্রচলিত ফৌজদারি কার্যবিধি, ক্রিমিনাল প্রসিজিওর, সেটার কোনো বালাই নেই সেখানে, যেখানে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট আমি দোষী। সেই বিয়ন্ড রিজনেবল ডাউটে আপনি যাচ্ছেন না, আপনি কল্পকাহিনীর ভিত্তিতে একটা সেপারেট একটা কার্যপ্রণালীর মধ্যে দিয়ে আমাকে একটা স্পেশাল কোর্টে কনভিকশন করার ব্যবস্থা করছেন। শুধু আমাকে না, দেশের সামরিক বাহিনীকে, দেশের পুলিশ বাহিনীকে, দেশের আমলাতন্ত্রকে। আজকে বাংলাদেশে 15 জন সচিব কারাগারে, আওয়ামী লীগের নেতাকর্মী তো আছেই, জেনারেল বেশ কয়েকজন কারাগারে, পুলিশের আইজি থেকে শুরু করে ডিআইজি লেভেলে অনেকেই কারাগারে এবং আত্মগোপনে আছে। পুরো বাংলাদেশকে আপনি পাকিস্তানের আদালতে তুলে দিয়ে কাঠগড়ায় আপনি তুলেছেন। সেই থেকে তো মুক্তি জাতি চায়, সেই লক্ষ্যে একটা জাতীয় ঐক্য বাংলাদেশে আসা প্রয়োজন। এবং সেই জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে যারাই আসবে, যারাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে, বাংলাদেশের পক্ষে থাকবে, যারাই বাংলাদেশের পক্ষে থাকবে, যদিও বা এই স্লোগানটা তারেক রহমান সাহেব দিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীদের ভোট বিএনপি আমি বলবো যে নানানভাবে নিয়ে নিয়েছে, সেই কাজ তো তারা না করে এখন যেটা করছেন যে আগে পাকিস্তান, আগে রাজাকার, তারপরে বাংলাদেশ। এই যে একটা জাতি, যে একটা যে আমরা যে একটা মোহ থেকে আজকে আমাদের মোহভঙ্গ হয়েছে সাধারণ মানুষের, সেই মোহভঙ্গের বিষয়টা তো বঙ্গবন্ধুর কন্যা প্রথম থেকেই বলে আসছিলেন যে যাদের অতীত বলে এই কর্মের সাথে তারা যুক্ত, তারা কিভাবে সামনের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, আজকে ব্যাংকের অর্থ সেখানে রিফাইন্যান্সিং হচ্ছে না, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার কথা তো আমরা সকলেই জানি, ঢাকার বাইরে সাধারণ মানুষ দারিদ্র সীমার নিচে যেভাবে করে দ্রুত গতিতে সেখানে পতন হচ্ছে। যেই বাংলাদেশ একটা ইমার্জিং টাইগার হিসেবে আমরা দেখেছিল পশ্চিমা বিশ্ব, এখন তারা দেখছে সেটার থেকে টেরোরিজম এক্সপোর্ট হবে, ভায়োলেন্ট এক্সট্রিমিজম এক্সপোর্ট হবে। এবং সেই জায়গাতে কিন্তু আন্তর্জাতিক মহল সেই গ্রিন সিগন্যাল বলুন বা তাদের যে শুভ বার্তা বলুন, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সেটা দিনের আলোর মতো পরিষ্কার, কারণ প্রচুর বাংলাদেশি আমেরিকাতে থাকে, ইউকেতে থাকে, ইউরোপে থাকে। বাংলাদেশ যদি সিরিয়া লেবানন হয়ে যায়, সেখানে যদি আইএস এর যদি ঘাঁটি হয়, সেখানে যদি জঙ্গি রপ্তানি হয়, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যারা আমাদের দেশ থেকে অনেক মানুষ যেখানে থাকে। সুতরাং এইগুলো নিয়ে সকলে কিন্তু উদ্বিগ্ন, এবং সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বাংলাদেশের মানুষের যে চাহিদা, তাদের যে দাবি,
তাদের যেই রাজনৈতিক দাবি সেটাকে পূরণের জন্যই শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে তার বক্তব্য উপস্থাপন করবেন, একটি স্থিতিশীল বাংলাদেশে পরিণত করার জন্য, একটা ইনসাফ যাতে করে আমাদের প্রতি হয়, মানুষের প্রতি হয়, এবং ন্যায় বিচারের জায়গাতে যাতে করে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন সঠিক দায়িত্ব পালন করে, সেই লক্ষ্যেই কিন্তু তিনি আবারও ইন্টারঅ্যাক্টিভ একটা সেশনের মাধ্যমে তিনি সেটা আসছেন। শেষ প্রশ্ন, ভারতের সংবাদ মাধ্যম এটাও মনে করাচ্ছেন যে একটা সম্ভাবনা তো আছে সেপ্টেম্বরের 12-13 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের, তো তার ঠিক আগেই এরকম একটা ঘটনা ঘটতে দিচ্ছে ভারত সরকার, সেটাও তারা মনে করিয়েছেন। কারণ এটা একটা প্রকাশ্য স্থানে, একটা অডিটোরিয়ামে সকলে বিভিন্ন জন ভার্চুয়ালি যুক্ত হবেন, আপনি নিশ্চয়ই দিল্লিতে যেহেতু এখন আছেন আপনি হয়তো অডিটোরিয়ামে গিয়েই যুক্ত হবেন, সাংবাদিকরা উপস্থিত থাকবেন সেই অডিটোরিয়ামে। তো ভারত সরকার সরাসরি কি এই সিগন্যাল দিচ্ছেন আপনাদেরকে যে তারা এখনো আওয়ামী লীগের পক্ষেই আছেন, বিএনপি সরকারের সঙ্গে তারা আসলে কোনো সম্পর্ক স্থাপন করতে চান না, যদিও তারাই নির্বাচিত সরকার? ব্যাপারটা কি এমন দাঁড়িয়ে যাচ্ছে না? না, এটা একেবারেই এমন নয়। কারণ হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক। সেই ক্ষেত্রে কিন্তু এই অবস্থায় বিএনপি সরকার সবেমাত্র আগস্ট মাসের শুরুতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে, যাতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ কোনোভাবে আগস্ট মাসে কোনো শোকের কর্মসূচি পালন করতে না পারে, এবং সেজন্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সারা দেশে। এই অবস্থায় হঠাৎ করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি নিজেই বলেছেন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে যে কি হয়েছে, কেন হঠাৎ করে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করতে হবে, সেই সালাউদ্দিন আহমেদ নিজেই সংবাদ মাধ্যমকে দুদিন আগে বলেছেন যে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে আওয়ামী লীগ ঠেকাতে, আর আজকেই তিনি আবার বলেছেন মনে তো হচ্ছে না 5ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের কিছু করার মুরদ আছে, এবং সর্বোচ্চ সতর্কতা জারিটা নাকি একটা রুটিন কাজ। মানে কোন সময় যে কি বলবেন এবং কখন যে কি ব্যাখ্যা দিচ্ছেন, আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন সেটা বলবেন, শেখ হাসিনার ফিরে আসার খবরে একরকমের বিব্রত বিপর্যস্ত সেটা প্রকাশ করবেন, মানে যথাযথ সব ব্যবস্থা নেবেন যাতে কিছুতেই আওয়ামী লীগ ফিরতে না পারে, নাকি আসলে আওয়ামী লীগের মুরাদ নাই, না শেখ হাসিনা ফিরবেন না, এসব রাজনৈতিক স্টানবাজি এগুলো বলবেন? এই অবস্থানটা কিছুতেই বিএনপি সরকার কিংবা বিএনপির শীর্ষ রাজনীতিকরাও এখনো ঠিক করে উঠতে পারছেন না। যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে আওয়ামী লীগের নাকি মুরাদ নাই 5ই আগস্টের মধ্যে কিছু করার, মানে এমন না আওয়ামী লীগ কোনো রকম তারা দেশে ফিরবে, এটাকে বিএনপি আওয়ামী লীগ বিরোধী শক্তি, শেখ হাসিনা বিরোধী শক্তি হুমকি হিসেবে দেখছে বটে, কিন্তু শেখ হাসিনা হুমকির সুরে ভুলেও কোনো সংবাদ মাধ্যমকে এই দেশে ফেরার কথাটাও কিন্তু বলেন নাই। মানে তার প্রতিপক্ষরা তাতে ভয় পাচ্ছে, কিন্তু উনি কিন্তু ভয় দেখানোর জন্য বলেন নাই। উনি সবগুলো সংবাদ মাধ্যমকে বলছেন যে আমি জানি আমার উপর মৃত্যুদণ্ডের রায় আছে, আমি গেলে আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে, আমি গেলে আমাকে কারাবরণ করতে হতে পারে, আমাকে খুনও করা হতে পারে, মানে আই মে বি কিলড, আমাকে হত্যাও করা হতে পারে, কিন্তু আমি দেশে যাবই কারণ দেশের জনগণের আমাকে দরকার, এমন ধারায় উনি কথা বলছেন। এবং উনি প্রথম যেই সাক্ষাৎকারে ঘোষণা দিলেন উনি ডিসেম্বরে ফিরবেন, উনি মোটেও বলেন নাই আমি দেখে নেব কে আমাকে কি করতে পারে, আমার দল এসে লাখ লাখ মানুষ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে। উনি কি বলেছেন? উনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে দেশে ফিরে তিনি আদালতে, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণের কথা ভাবছেন, এবং তিনি একা ফিরবেন না, তার দলের আরো নেতাদের নিয়ে ফিরবেন, এবং দেশেও হামলা মামলার ভয়ে সারা দেশে যত নেতাকর্মীরা আছে তিনি তাদেরও বলেছেন যে তারাও যেন একটা দিনে আসে এবং তারা সকলে মিলে আত্মসমর্পণ করতে চান। এহেন অবস্থায়ও কিছুতেই বিএনপির ভয়টা যে যাচ্ছে না তার প্রমাণ দিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির এই সিনিয়র নেতা এক সভায় দাঁড়িয়ে বলে বসেছেন যে যদি জুলাইয়ের যে ঐক্য বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টির মধ্যে, সেই ঐক্য যদি ভেঙে যায় তাহলে নাকি শেখ হাসিনা হঠাৎ করে ঢাকা শহরে প্যারাশুট দিয়ে নেমে পড়বেন। মানে
শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছেন, অথচ প্রায় প্রতিদিনই যে এই আশঙ্কার মধ্যে বিএনপি সরকারের এবং বিএনপির নেতাদের দিন কাটছে যে কবে জানি তিনি চলে আসেন। কারণ এর মধ্যে আবার খবর বেরিয়েছে যে আওয়ামী লীগ নাকি সভা করছে শেখ হাসিনার নির্দেশনায়, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যে ডিসেম্বরেই কেন ফিরতে হবে। নেত্রী বলেছেন ডিসেম্বরের মধ্যে ফিরতে হবে, এর আগেই পরিস্থিতি হয়ে যেতে পারে। তাদের নেত্রী এমনটাই আশা করছেন, কাজে তিনি চান এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে। সম্ভবত এই খবরেই কিনা জানি না, নাকি তারাও আঁচ করতে পারছেন দেশি বিদেশি চাপে যে পরিস্থিতিটা এমন শেখ হাসিনা সত্যিই হঠাৎ ঢুকে পড়তে পারেন। না হলে কেন হঠাৎ করে রুহুল কবির রিজভী আহমেদ এমন একটা কথা বলে বসবেন যেদিন কিনা তারই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না না আওয়ামী লীগের কোনো মুরাদ নাই। সেদিন তিনি রক্ত ঝরা জুলাইয়ে নার্সদের অবদান এরকম একটা আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আপনারা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন, জামাতে ইসলামীকে বলেছেন। কারণ জামাতে ইসলামী তো সরকার পতন হয়ে যাবে, 17 মাসও থাকতে পারবে না, শেখ হাসিনা 17 বছর থেকেছেন, এসব কথা বলে রীতিমতো সভা করছেন। জামায়াতের আমির বলেছেন যে দেশে তো দুর্নীতি আরো বেড়ে গেছে, সবাই বলছেন সবাই নাকি দুর্নীতি করছেন, শুধু তারেক রহমান করছেন না। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী, তার নির্দেশনা ছাড়া কি দুর্নীতি হতে পারে? কাজেই এই দুর্নীতিবাদ চাঁদাবাজ সরকারকে তারা থাকতে দেবেন না। জুলাইয়ের আদর্শ, জুলাইয়ের নীতি একদম ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে সরকার ক্ষমতায় থাকলে, এবং তার মধ্যে আবার জুলাই সনদও এরা মানছে না, পাশও করছে না। কাজেই জামাত তো ডাক দিয়ে দিয়েছে সরকার পতনে। এখন রুহুল কবির রিজভী আহমেদ বলছেন এভাবে বিভেদ বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং তিনি প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন। মানে ভাবতে পারেন এদের আতঙ্কটা কোন জায়গায় গেছে। শেখ হাসিনা বলছেন তিনি আদালতে আত্মসমর্পণ করতে আসবেন, সেটা শুনে আবার আদালতে আত্মসমর্পণ করতে আসতে হবে তাকে যে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আবার বলে রেখেছেন না না শেখ হাসিনা চাইলেই নিজে নিজে আসতে পারবেন না, তাকে প্রত্যর্পণের মাধ্যমে আসতে হবে। তিনি নিজের মতো করে নিজের দেশে কেন তিনি নিজের মতো করে ফিরতে পারবেন না? রিজভী আহমেদ থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ, মানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আমিনুল ইসলাম, তিনিও তো বিএনপি নেতা ছিলেন, মানে এরা কেউই আসলে শেখ হাসিনা একটা স্বাভাবিক দণ্ডপ্রাপ্ত নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা হিসেবে দেশে ফিরবেন, তার যা পরিণতি ভোগ করতে হবে সেটা মাথায় রেখেই ফিরবেন, এই বিষয়টাই কিছুতে হিসাব মিলাতে পারছেন না। কারণ তারা জানেন শেখ হাসিনা ফিরলে সত্যি যেই পরিমাণ জনগণ হয়তো রাস্তায় নেমে আসবে, সেই জনগণকে প্রতিরোধ করবার শক্তি এখন আসলে তাদের সেই জুলাই ঐক্যের নাই। মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তো বলে বিএনপির কোনোদিনই আওয়ামী লীগকে হটানোর শক্তি ছিল না। বিএনপির নেতা তখন ছিলেন লন্ডনে যখন তারা শেখ হাসিনাকে হটিয়েছেন, এবং তারা বলেন যে তারা পেরেছেন কারণ তাদের সেই জনবল লোকবল আছে। আর ইউনূস তো বলেই দিয়েছেন যে কি ধরনের মেটিকুলাস ডিজাইনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ওরকম লোকবল, জনবল এবং রাজনৈতিক বল হলো। তাহলে বিএনপি তো আসলে জানে যে আওয়ামী লীগ পথে নেমে এলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সত্যি যদি ফিরে যান, এই সংকট কাটিয়ে উঠে ফাঁসির মঞ্চে উঠতে, তাহলে হঠাৎ করে রাজনীতিটা এমন ভাবে পাল্টে যাবে, এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সাজিয়ে গুছিয়ে মাত্র বসা গেছে ক্ষমতায়, এবং সাথে আবার কিছু সিট দিয়ে, আসন দিয়ে একটা বিরোধী দলও তৈরি করে নেওয়া গেছে। সেখানে জুলাইয়ের তরুণদেরকেও তো বিএনপি ভাগ দিয়েছে। সেই জুলাইয়ের ভাগ পাওয়া তরুণেরা এখন কি করে সেটা মনে রাখছে না। এই সব মিলিয়ে বিএনপি বিপর্যস্ত। এবং কেন বিএনপি ছাত্র দল, যুব দলের নেতা কর্মীদেরকে শহরে শহরে জুলাই পদযাত্রা করা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে পেটাতে হচ্ছে, ধাওয়া দিতে হচ্ছে,
তাদের গাড়ি ভাঙচুর করতে হচ্ছে, তারা বুঝতে পারছেন না, কারণ না করেও উপায় নাই। শুধুমাত্র যে জাতীয় নাগরিক পার্টির নেতারা এখন তারেক রহমান সম্পর্কে, মির্জা ফখরুল সম্পর্কে, মানে বড় বড় নেতাদের সম্পর্কে কটু কটু কথা বলছেন তাই নয়। তারেক রহমানকে চাঁদাবাজ, লন্ডনে থাকা লোক, অনেক টাকা নিয়ে চলে গিয়েছিলেন, এখনো তিনি হাওয়া ভবন পরিচালনা করছেন, তার ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে এসব কথা বলছেন। শুধু তাই নয়, তারেক রহমানের স্ত্রী কন্যা রাষ্ট্রের টাকায় কিভাবে এত সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সেসব প্রশ্ন তুলছেন। তারেক রহমানের স্ত্রী কন্যাকে নিয়ে তাও এ ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু শহরে শহরে গিয়ে বিএনপির নেতাদের, এমপিদের স্ত্রীদের নিয়ে যেসব কথা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারিরা, এরপরে এই নেতাদের গায়ে হাত না তুললে বা অন্তত মার দিতে চাই এমন একটা ব্যবস্থা না করলে, এমন একটা মানে ধাওয়া পাল্টা ধাওয়া না করলে বিএনপি ছাত্রদল যুবদলের আর কোনো অস্তিত্ব থাকে না। কাজেই তারা একটা চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন শহরে জাতীয় নাগরিক পার্টিকে ঠেকিয়ে দেবেন সেটা ভাবার, কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে যে ঠেকাবেন সে সাধ্য আবার তাদের নাই। কারণ তারেক রহমান জানেন আওয়ামী লীগ চলে এলে রাজনীতিতে, শেখ হাসিনা ফিরে এলে তার দলের সামর্থ্য নাই যে তারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে থামাবেন। কাজে তিনি ভরসা করছেন যে ম্যাজিকে 2024-এ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, মানে এই তরুণ দল আওয়ামী লীগের শাসনের অবসান ঘটিয়েছে, সে ম্যাজিক নিয়ে তারা বিএনপির পাশে থাকবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর সেই রকম নমুনা দেখা যাচ্ছে না। তারা মুখ খুলে, প্রাণ খুলে তারেক রহমান সরকার, তারেক রহমানের স্ত্রী কন্যা, বিএনপির সকল নেতাদের স্ত্রী কন্যাদের নিয়ে যা ইচ্ছা তাই বলছেন। সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করে 1 তারিখে ঘোষণা দিয়েছে যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সেজন্যই নাকি পুলিশের উপর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওই সর্বোচ্চ সতর্কতার ভাষা যদি পড়েন তখন আবার অবাক হয়ে ভাববেন যে এটা কি আসলে নাশকতা বন্ধের জন্য নাকি পুলিশকে সিকিউর রাখার জন্য। ওই পুলিশ সদর দপ্তরের জরুরি মানে হবে না বলে নাই, বলছি হচ্ছে না, মানে তখন থেকে হচ্ছে না, আগে থেকেও হয়নি, কখনোই হচ্ছে না। তো তখন প্রশ্ন উঠেছিল যে যদি দেওয়াই না হবে তাহলে উনি কিভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেই সাক্ষাৎকারে উনি ওনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলছেন। তো এই প্রশ্ন নিয়ে কিন্তু 2 ধরনের কথা আছে। এক ধরনের কথা হলো উনি সাক্ষাৎকারে ওনার অবস্থা উনি বর্ণনা করতেই পারেন, সেটা তো আর রাজনীতির পার্ট না। রাজনীতির পার্ট হলো কীভাবে উনি দেশ দখল করবেন না কী করবেন এগুলো। আবার অন্যভাবে একটা ব্যাখ্যা হয় যে তার মতো ব্যক্তি যে কথাটাই বলেন সেটাই আসলে একটা রাজনৈতিক ইঙ্গিত অথবা রাজনৈতিক একটা পদক্ষেপ। এটা নিয়ে 2 রকম বিরোধ থাকতেই পারে, কিন্তু যখন নাকি এই কথাটা বলা হলো তখন অতীতের বিষয় নিয়ে নানা রকম আলোচনা হলেও একটা কথা কিন্তু মানুষ ভেবেছিল যে তাহলে আমরা ভবিষ্যতে হয়তো এ ধরনের আর কোনো রকম কর্মকাণ্ড দেখব না। কিন্তু বাস্তব হলো সম্পূর্ণ উল্টা। কিভাবে যে আজকে ভারতেরই একাধিক মিডিয়াতে, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু, এরকম সকল মিডিয়াতে একটা খবর বেরিয়েছে। সেই খবরটা হলো যে উনি আগামী 5 তারিখে, মানে ডে আফটার টুমোরো, পরশুদিন, উনি প্রথমবারের মতো ভিডিওতে আসবেন। মানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে উনি আগামী 5 তারিখে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটার আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, মানে FCC সাউথ এশিয়া। এখানে একটা ভার্চুয়াল অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে ফিজিক্যালি অনেকে থাকবেন, যেমন আবার সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নওফেল সাহেব, উনি থাকবেন, আরও অনেক সাংবাদিকরা থাকবেন। সেখানে শেখ হাসিনা যুক্ত হবেন ভার্চুয়ালি, মানে ভিডিওতে ওনাকে দেখা যাবে এবং উনি ওখানে ভিডিওতে কথা বলবেন। উনি যেখানে আছেন সেখান থেকে উনি সেখানে যুক্ত হবেন এবং সেখানে আরও যারা অংশ নেবেন তাদের মধ্যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আছেন,
আগে বলেছি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আছেন, এবং ওখানে একটা কিছু বিদেশি বাংলাদেশি আর কি বিদেশি মিডিয়াতে যারা জব করেন সেরকম কিছু লোক থাকবেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিক এরা থাকবেন, এবং এখানে আরও অনেকের নাম আছে, যেমন সাবেক কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনীতি ও সন্ত্রাস বিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন, হ্যাঁ, এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের ইউএসএর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার এরা থাকবেন। তবে যে নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো যে সাবেক ক্রিকেটার, আওয়ামী লীগ আমলের শেষ সংসদের সংসদ সদস্য মিস্টার সাকিব আল হাসান, তিনিও এখানে থাকবেন এই অনুষ্ঠানে। তো এগুলো অনেকটাই মানে আন্তর্জাতিক মিডিয়া, ভারতের মিডিয়া, আমাদের বাংলাদেশের মিডিয়া সব জায়গায় কিন্তু একটা কৌতূহল সৃষ্টি করেছে যে প্রথমবারের মতো ওনার ছবি মানুষ দেখতে পাচ্ছে, উনি প্রকাশ্যে আসছেন, ভার্চুয়ালি হতে পারে, ভিডিওর মাধ্যমে হতে পারে, কিন্তু ওনার চেহারাটা দেখা যাবে এবং ওই চেহারা দেখিয়ে ভিডিওরভাবে উনি কিছু কথাবার্তা বলবেন। উনি কি বলবেন কি না বলবেন এটা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হতেই পারে, এই কারণে যে উনি কিন্তু বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে উনি এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। একা নয়, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে উনি দেশে ফিরবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে উনি কীভাবে ফিরবেন, ফিরলে কী হবে, কি হতে পারে, সরকার কি ভূমিকা নেবে, এখানে অন্য যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা এটাকে কীভাবে নেবেন। এরই মধ্যে অনেককে দেখলাম বেশ মানে অহংকার করে বলছিলেন শেখ হাসিনা জীবনে দেশে ফিরতে পারবেন না, ওনার লাশও দেশে ফিরবে না। আমি নিজেও একসময় মনে করতাম যে উনি হয়তো আর দেশে ফিরবেন না, ফিরতে পারবেন না, কিন্তু এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেন সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ এমনও বলছেন, ভারতীয় অনেক কূটনীতিকও বলছেন, ভারতের একটা পত্রিকা, যেমন ভারতের পত্রিকাগুলোতে এটা এসেছে। দেখুন আমি আপনাকে দু একটা পত্রিকার হেডলাইন, দুটো পত্রিকার হেডলাইন বলি। যেমন ইন্ডিয়া টুডে তারা হেডলাইন করেছে যে 2 years আফটার আউস্টার শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া, মানে ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর শেখ হাসিনা প্রথম পাবলিকের সামনে আসছেন, যেভাবে আসুন ভিডিওর মাধ্যমে হোক না হোক আসছেন। এবং এই আসার জন্য উনি বেছে নিয়েছেন ঠিক 5 আগস্টকে, যে 5 আগস্টে ওনাকে সর্বশেষ দেখা গিয়েছিল, জনগণ থেকে সবশেষ যেদিন দেখেছিলেন তার ঠিক 2 বছর পূর্তির দিনে উনি আবার জনগণের সামনে আসছেন। এখন এই 5 আগস্টকে বেছে নেওয়া এটাও কি কোনো ইঙ্গিতপূর্ণ বিষয় কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা চলতেই পারে যে হোয়াই 5th of আগস্ট, এটা অন্য দিনও তো হতে পারতো, তা হয়নি, একদম 5 তারিখে হয়েছে। কাজে এখানে হয়তো উনি কী বলবেন না বলবেন এটা নিয়ে তো অন্যরকম আলাপ আলোচনা চলবে। হয়তো উনি বলবেন ওনার রাজনৈতিক ভবিষ্যৎ, উনি হয়তো বলবেন উনি পরবর্তী পদক্ষেপ কী হবে, অনেক কিছু বলবেন। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং একটা হেডলাইন আমি দেখলাম, ভারতের খুব বিখ্যাত একটা পত্রিকা দ্য হিন্দু, ওনারা যে শিরোনামটা করেছেন সেটা আপনারা শুনুন। ওনারা শিরোনাম করেছেন যে শেখ হাসিনা টু হোল্ড প্রেশার অন August 5, a month before তারেক রহমানস এক্সপেক্টেড ভিজিট। মানে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে কিন্তু যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি উনি সেখানে যান সেটা হবে সেপ্টেম্বরে, মানে উনি যাচ্ছেন তাহলে যখন তার 1 মাস আগে হাসিনার এই যে বাইরে বেরিয়ে আসাটা, এটা তারেক রহমানের সরকারের উপর এক ধরনের প্রেশার তৈরি করতে পারে। এবং দ্য হিন্দু এই রিপোর্টটা লিখেছেন কল্লোল ভট্টাচার্য, আমি রিপোর্টটা পড়লাম। এখানে উনি বেশ কিছুগুলি কথা বলেছেন। উনি যে কথাগুলি বলেছেন তার মধ্যে আমি 2-1টা কথা আপনাদেরকে বলি। উনি বলার চেষ্টা করেছেন, যে একজন এক্সপার্টের বক্তব্য দিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে এই যে হাসিনা ঘোষণা করেছেন যে উনি বাংলাদেশে ফিরে যেতে চান, যাবেন, এই জিনিসটা ভারতকে বিশেষ করে ভারতীয় গভর্নমেন্ট এবং ভারত এদেরকে এক ধরনের স্বস্তি দিচ্ছে। তারা মনে করছেন এটা দেওয়ার মাধ্যমে তারা একভাবে লাভবান হবেন, কারণ ভারতের উপরও ইন্টারন্যাশনাল একটা প্রেশার থাকতে পারে, বাংলাদেশে একটা প্রেশার থাকতে পারে যে তারা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত এবং সাজাপ্রাপ্ত রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে।
এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি উনি নিজে থেকেই ব্যাক করতে চান অথবা যদি ব্যাক করেন, তাহলে এই জায়গাটাতে ভারত নির্ভর হয়ে যেতে পারবে। এটা হলো এক ধরনের বক্তব্য। আর এই রিপোর্টে আমি আরেকটা জায়গায় পড়লাম, সেখানে হলো মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনাদের খেয়াল আছে বাংলাদেশে একসময় ভারতের হাই কমিশনার ছিলেন। তিনি বলেছেন যে উনি মনে করেন যে হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন এটা আসলে ফাঁকা বলি নয়। উনি মনে করেন যে হাসিনা আসলেই ফিরবেন, এবং উনি এটা কারণ হিসেবে বলছেন যে ওনাকে আসলে উনি যদি না ফিরেন তাহলে হয়তো আওয়ামী লীগই হারিয়ে যাবে। আওয়ামী লীগকে টিকিয়ে রাখার স্বার্থেই ওনার ফিজিক্যাল প্রেজেন্স বাংলাদেশে এটা খুব জরুরি, এবং যে কারণে উনি ফিরবেন। এবং উনি আরেকটা কথা বলেছেন যে তার অ্যাগেনস্ট, তার বিরুদ্ধে কোনো ধরনের লিগ্যাল যদি প্রসিডিওর গ্রহণ করা হয়, লিগ্যাল কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় যাতে নাকি উনি ফিজিক্যালি ওনার কোনো শারীরিকভাবে ওনার কোনো ক্ষতি হতে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু ওনাকে চিন্তা করতে হবে, তারপর ওনাকে ফিরতে হবে। এবং উনি এটাও মনে করেন যে এটা ইমিডিয়েট যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো কোনো ধরনের পানিশমেন্ট ওনাকে দেওয়া হবে না, ওনাকে এটা নিয়ে আপিল করার সুযোগ দেওয়া হবে। এবং এক্ষেত্রে ভারতও কোনো ভূমিকা রাখতে পারে কি না এটা নিয়েও কিন্তু উনি এক ধরনের একটা সম্ভাবনার কথা বলেছেন। মানে ওনার বক্তব্য হলো যে এটা আমি অবাক হব না যদি ভারত এখানে কোনো একটা ভূমিকা রাখে, এবং ভারত যদি এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এবং ওনার নিরাপত্তার ব্যাপারটা এনশিওর করতে চায়। এটা খুব একটা মানে সে অবাক হবে না। তো এই যে ঘটনাগুলো ঘটছে দেখুন, যে যখন কতগুলি বিষয় কিন্তু উনি আগের থেকে ইন্টারভিউ দিচ্ছিলেন উনি ফিরবেন, তারপরে ভারত বলল আমার এখান থেকে কোনো রাজনীতি চলবে না, এবং বলার পরে উনি ঘোষণা দিলেন যে উনি প্রকাশ্যে আসবেন, ভিডিওর মাধ্যমে আসবেন, এবং তারপর বিভিন্ন এই সময় এক মাস পরে সেখানে আবার ভারতে আবার তারেক রহমান যাবেন, এবং সব কিছু কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ